গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 8-এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির র্যাপিড রিডার ছেলেবেলার চ্যাপ্টার 5 নিয়ে। গল্পের শুরুতেই লেখক বলেছেন যে আমাদের সময়কার অর্থাৎ লেখকের সময়ের কিছু আগেই ধনীদের ঘরে শখের যাত্রার চলন ছিল। শখের যাত্রা কথার অর্থ হলো ধনী পরিবারের নিজেরাই একসঙ্গে মিলেমিশে একটা যাত্রা করত। আমাদের মেজ কাকা ছিলেন এরকমই একটি শখের দলের দলপতি, অর্থাৎ রবীন্দ্রনাথের যে মেজ কাকা গিরীন্দ্রনাথ ঠাকুর, তিনি নিজে একটা শখের যাত্রা দলের দলপতি ছিলেন। পালা রচনা করবার শক্তি ছিল তার, অর্থাৎ নিজেই কাহিনী রচনা করতে পারতেন। ধনীদের যেমন শখের যাত্রা ছিল, তেমনি ব্যবসায়ী যাত্রাও সে সময় বাংলাদেশে চল ছিল। ব্যবসায়ী যাত্রা হচ্ছে টাকার বিনিময়ে যে যাত্রা দল যাত্রা দেখাতো। এ পাড়ায় ও পাড়ায় এক একজন অধিকারীর অধীনে যাত্রা দল গজিয়ে উঠেছিল, অর্থাৎ যাত্রা দলের যে দলকর্তা তাকে অধিকারী বলা হতো। কিন্তু সেই অধিকারী যে লেখাপড়ায় বা জাতে খুব বড় এরকম কোনো ব্যাপার ছিল না। আমাদের বাড়িতেও যাত্রাগান হয়েছে মাঝে মাঝে, অর্থাৎ লেখক রবীন্দ্রনাথের বাড়িতেও এরকম যাত্রাগান হয়েছিল। কিন্তু রাস্তা নেই, ছিল ছেলে মানুষ, অর্থাৎ ছেলে মানুষ ছিল বলে, অর্থাৎ ছোট ছিল বলে সেই যাত্রায় তাদের অধিকার ছিল না। আমি দেখতে পেয়েছি সেই যাত্রার জোগাড় যন্ত্র, কীভাবে যাত্রা করার আগে তারা প্রিপেয়ার হতো। ছেলেগুলো লম্বা চুলওয়ালা, চোখে কালি পড়া, অল্প বয়সে তাদের মুখ গিয়েছে পেকে, অর্থাৎ যারা যাত্রা করতো তাদের চেহারা বর্ণনা দিয়েছে সেই ছোটো ছোটো ছেলেমেয়েরা যাদের চোখে কালি পড়ে গিয়েছিল এবং অল্প বয়সে যেন তাদের মুখগুলো পেকে গেছিল এবং পান খেয়ে গিয়ে তাদের ঠোঁট হয়ে গেছিল লাল, এবং তাদের সাজবার সব আসবাব যেন টিনের বাক্সর মধ্যে ঢোকানো থাকতো। দেউড়ির দরজা খোলা, পিলপিল করে লোক ঢুকে পড়ছে, চারিদিকে আওয়াজ যেন ছাপিয়ে পড়েছে গলি পেরিয়ে চিতপুরের রাস্তায়। রাত 9টা হবে, তখন বাজ পাখির মতন আমার পিঠের ওপর এসে পড়লো চাকর শ্যাম এবং আমাকে ধরে নিয়ে বলল, মা ডাকছে, শোবে চলো। অর্থাৎ 9টার সময় ঠাকুরবাড়ির ছোটো ছোটো ছেলে মেয়েদের ঘুমানোর নিয়ম ছিল, তো যে কারণেই চলে যেতে হয় ঘুমোতে। লোকের সামনে এই টানা হাতছাড়া আমার মাথা হেট হয়ে গেল। আমার ঘরে সারা শব্দ নেই, পিলসুজির ওপর জ্বলছে প্রদীপ। ঘুমের ঘরে মাঝে মাঝে শোনা যাচ্ছে নাচের তাল। সব কিছুতে না করাই ছিল বড়দের ধর্ম। কিন্তু একবার কী কারণে তাদের মন নরম হয়েছিল, অর্থাৎ ছোট ছোট ছেলেদেরও যাত্রা দেখাবার একবার হুকুম হলো। ছিল নল দময়ন্তীর পালা, অর্থাৎ যে নাটকের যে যাত্রা যে কাহিনীটা দেখানো হয়েছিল সেটা ছিল নল দময়ন্তীর পালা। নল দময়ন্তীর পালা কি নিচে লেখা আছে সেটা তোমরা একবার দেখে নেবে। আরম্ভ হবার আগে রাত 11টা পর্যন্ত বিছানায় ঘুমিয়েছিল। বারবার ভরসা দেওয়া হলো যে যখন শুরু হবে তখন তাদেরকে জাগিয়ে দেওয়া হবে। সে রাত্রে নারাজ দেহটাকে জোর করে নিয়ে গেল ঘুমোতে। তার আরও একটা কারণ ছিল, কারণ মা বলেছিল তিনি নিজে আমাকে ডেকে দেবেন। আরেকটা কারণ ছিল, 9টার পর নিজেকে জাগিয়ে রাখতে যেন একটু বেশ ঠেলাঠেলি দরকার হতো, অর্থাৎ লেখক রবীন্দ্রনাথের 9টা বাজলেই যেন ঘুম পেয়ে যেত। একতলায় দোতলার রঙিন ঝাল লণ্ঠন জ্বলছে, সাদা বিছানা চাদরটা উঠানে চোখ ঠেকছে মস্ত, অর্থাৎ উঠানের মধ্যে একটা বড় চাদর বিছানো আছে যেখানে সবাই একসঙ্গে বসে এই দেখবে যাত্রা। আচ্ছা, বেশিরভাগ মানুষই অর্থাৎ ভদ্রলোকেরা যারা যাত্রা করতে আসে তাদেরকে বলা হয় বাজে লোক, কারণ ওরা রাত বিরেতে নানান জায়গায় যাত্রা দেখে বেড়ায়। তো যে পালাগানটি ওই দিন লেখক রবীন্দ্রনাথ এবং ছোটো ছোটো বাচ্চাদের দেখানো হয়েছিল, সেটার সুর, নাচ, গল্প সব কিছু বাংলাদেশের হাট ঘাট মাঠের পয়দা করা। এর ভাষা পণ্ডিত মশাই পালিশ করে দেননি, অর্থাৎ খুব গ্রাম্য ভাষায় সেই যাত্রার যে কাহিনীটা লেখা হয়েছিল। সভায় যখন দাদাদের কাছে এসে বসলুম তখন কিছু টাকা আমাদের হাতে দিয়ে দিল রুমালে বেঁধে। কেন? সেই সময় রীতি ছিল যে যাত্রার কোনো কাহিনী ভালো লাগলে বাহবা দেওয়ার জন্য টাকা ছুঁড়ে দেওয়া হতো এবং যাত্রাওয়ালাদের ওটাই ছিল উপরি পাওনা। রাত ফুরোইতো কিন্তু যাত্রা ফুরোতে চাইতো না। মাঝখানে নেতিয়ে পড়া দেহটাকে আরকোলা করে কে যে কোথায় নিয়ে গেল জানতেও পারিনি, অর্থাৎ রাত্রেবেলা কখন যে ঘুমিয়ে পড়েছিলেন তারপর তাকে তুলে নিয়ে যে কে গেল সেটাও লেখক জানতে পারেনি। ঘুম ভেঙে দেখলো যেন তক্তে বসে শুয়ে আছে, বেলা হয়ে গেছে, রোদ্দুর উঠে গেছে, সূর্য উঠে গেছে, অথচ আমি উঠিনি। কিন্তু এখনকার সময়ে আমোদ চলে নদীর স্রোতের মতন, অর্থাৎ এখন আমোদ প্রমোদের জন্য আরও অনেক বিনোদনের জিনিস এসে গেছে, যেমন সিনেমা, যেটা খুব সহজে মানুষ সামান্য খরচে দেখতে পারে। যে কারণেই লেখক আগেকার সময়টাকে বলেছিল রাজপুত্তুর
আর এখনকার সময়টাকে তুলনা করেছেন সদাগরের পুত্তরের সঙ্গে। কারণ আগে আমোদ প্রমোদের বিষয় ছিল খুবই সামান্য, শুধুমাত্র যাত্রা দেখেই তারা দিন কাটিয়েছিল, কিন্তু এখন অনেক রকমভাবে নিজেদের জীবনে আনন্দ করা যায়। এই হচ্ছে পুরো গল্পটির বিষয়। তোমরা যে কোশ্চেন আনসারে ওয়ার্কশিট দেওয়া হয়েছে সেটি তোমরা কমপ্লিট করে নেবে। ধন্যবাদ।